হ্যালো লার্নার্স, আমাদের ইউটিউব চ্যানেল WBPSC GS 101 তোমাদের প্রত্যেককে ওয়েলকাম। প্রত্যেকে কিন্তু যারা কম্পিটিটিভ এক্সামের জন্য তোমরা প্রিপারেশন নিচ্ছ, তো তোমাদের কম্পিটিটিভ এক্সামের জন্য পলিটি এবং হিস্ট্রি এই দুটো সাবজেক্ট খুব ইম্পর্টেন্ট। তোমরা প্রতিদিন ফলো করো এই ইউটিউব চ্যানেল, যেখানে তোমরা সমস্ত ইম্পর্টেন্ট ইনফরমেশন কি কোয়েশ্চেন আনসার কি ডেসক্রিপটিভ সব কিছু কিন্তু তোমরা টপিক ওয়াইজ কিন্তু পাবে পার ডে। হিস্ট্রির জন্য এই প্ল্যাটফর্মে রয়েছেন দেবাশিস স্যার এবং আমি রবিনা মজুমদার, এবং পলিটির জন্য রয়েছেন অরিজিৎ বাসু চৌধুরী স্যার এবং রয়েছেন রাহুল চক্রবর্তী স্যার। তো এখানে আজকে আমরা যেটা আলোচনা করব কিছু এমসিকিউজ নিয়ে, যেগুলো আমাদের বেসিক এমসিকিউ বা আমরা বলতে পারি বেসিক টপিক, ঠিক আছে, যেটা আমাদের ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্টের থেকে। তো এক্সপেক্টেড এমসিকিউজ অন ইন্ডিয়ান হিস্ট্রি। আর প্রত্যেককে জানাচ্ছি যে শুভ অষ্টমী, তোমাদের প্রীতি শুভেচ্ছা আমার তরফ থেকে এবং আমাদের প্রত্যেকের তরফ থেকে তোমাদেরকে। তোমরা ভালো করে কিন্তু পুজোতে আনন্দ করো, আর প্রত্যেকে কিন্তু প্রিপারেশন খুব সিরিয়াসলি নাও। তার কারণ হচ্ছে আমাদের কম্পিটিশান কিন্তু খুব মানে শক্ত, আমরা বলতে পারি যে খুব অন্যরকম, আমরা বলতে পারি যে কম্পিটিশান খুব হাই হবে, এবং সেখানে সেই কম্পিটিশানে নিজেকে রাখার জন্য যাতে তোমরা জায়গা পাও বা সেই জায়গায় যেতে পারো, তার জন্য তোমাদের পরিশ্রম করতে হবে এবং সঠিক পথে পরিশ্রম করতে হবে, এবং প্রত্যেকটা সাবজেক্টকে ধরে ধরে তোমাদের বেসগুলোকে ক্লিয়ার করতে হবে। তো এখানে আমরা যখন এক্সপেক্টেড এমসিকিউ করব, তো আজকে আমাদের প্রথম প্রশ্ন, আর তোমাদের প্রত্যেককে বলা হচ্ছে, দেখো আনএকাডেমির তরফ থেকে আমাদের যে এই চ্যানেল, তো আনএকাডেমি প্রতিদিন প্রচুর ফ্রি ক্লাস প্রোভাইড করে সমস্ত সাবজেক্টের ওপরে, এবং প্রচুর টিচার রয়েছেন এই প্ল্যাটফর্মে। এই মুহূর্তে 80+ রয়েছে আমাদের স্পেশাল ক্লাসের মধ্যে, 50+ রয়েছে আমাদের ক্লাসে মানে সাবস্ক্রিপশন কোর্সে। তো তোমরা প্রতিদিন এখানে প্রচুর স্পেশাল ক্লাস হয় ফ্রিতে, প্রত্যেকে ক্লাস জয়েন করো। তোমরা সমস্ত দেখো, প্রত্যেকটা ইনফরমেশন কিন্তু তোমাদের জন্য ইম্পর্টেন্ট হবে, ঠিক আছে। সে তুমি ফ্রিতেই পাও আর পে করে পাও। পে করে যেটা আমাদের পেইড কোর্স হয়, সেই পেইড কোর্স হচ্ছে আমাদের ডেসক্রিপটিভ এবং এমসিকিউ দুটোকে মিলিয়ে একদম প্রত্যেকটা টপিককে ভাস্ট আলোচনা করা হয়, যেমন আমরা বইতে পড়ি 5টা বইতে 5 রকম ইনফরমেশান, তো সেরকমভাবে। তো প্রত্যেকে কিন্তু ফলো করো, আর অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করো চ্যানেলকে, বেল আইকন প্রেস করে রেখো যাতে তোমাদের নোটিফিকেশান, ক্লাসে নোটিফিকেশান যাবে। আর অবশ্যই লাইক করো, কমেন্টে অসুবিধা হলে জানিও। তো আজকে আমরা শুরু করব, হুইচ ওয়ান অফ ওয়াজ নট অ্যান অ্যাসপেক্ট অফ দ্য গান্ধী আরভিন প্যাক্ট 1931। তো আমরা দেখতে পাচ্ছি যে 1931-এ যে গান্ধী আরভিন প্যাক্ট হয়, এর মধ্যে কোনটা অ্যাসপেক্টস নয় বা কোনটা নয়, কোন অপশানটা গান্ধী আরভিন প্যাক্ট 1931-এর সাথে রিলেটেড না। নাম্বার 1 বলেছে উইথড্রয়াল অফ সিভিল ডিসোবিডিয়েন্ট মুভমেন্ট লঞ্চড বাই গান্ধীজি 1930, participation of the Congress Party in the second round table conference, এবং the release of all সত্যাগ্রহী prisoners by the British rulers, এবং the decision to acquire dominion status for India। গান্ধী আরভিন প্যাক্টে কোনো ডোমিনিয়ন স্টেটাস হিসাবে না। গান্ধী আরভিন প্যাক্ট কেন হয়, গান্ধী আরভিন প্যাক্ট কোন পরিস্থিতিতে হয় সেটা আমাকে জানতে হবে। গান্ধী আরভিন প্যাক্ট হয় যেখানে আমরা প্রত্যেকে জানি যে একদম আমরা 1930-তে কি দেখি, যে যখনই আমাদের নেহেরু রিপোর্ট খারিজ করে দেওয়া হয়, নেহেরু রিপোর্ট গ্রহণ করা হয় না ব্রিটিশদের পক্ষ থেকে, এবং তারপরে আমরা জানি যে 1929-এ আমাদের কংগ্রেসের মধ্যে দু রকমের পার্টি আমরা দেখতে, মানে দু রকম দল বিভক্ত হয়ে গেল। একজন চাইছে ডোমিনিয়ন, এক পক্ষ চাইছে পূর্ণ স্বরাজ। তো এখানে আমরা যেটা দেখতে পাবো, গান্ধী আরভিন প্যাক্টের বিষয়টা 31, তাহলে 31 মানে হচ্ছে আমাদের মিড সিভিল ডিসোবিডিয়েন্ট মুভমেন্ট। তো সিভিল ডিসোবিডিয়েন্ট মুভমেন্টটা তাহলে বিষয়টা কি? বিষয়টা হলো যে যখন আমাদের গান্ধীজির 11 দফা, যখন নেহেরু রিপোর্ট মানে গ্রহণ না করা হয়, তখন গান্ধীজির পক্ষ থেকে 11টা পয়েন্টের দাবি ছিল গভর্নমেন্টের কাছে, যে 11টা পয়েন্ট যদি গভর্নমেন্ট মেনে নেয়
তাহলে তো ঠিক আছে, কোনো ব্যাপার না। কিন্তু যদি মেনে না নেয় তাহলে গান্ধীজির নেক্সট টার্গেট হচ্ছে আমাদের সিভিল ডিসোবিডিয়েন্ট মুভমেন্ট। তো এটা তোমাদের অনেক সময় জিজ্ঞাসাও করে, ঠিক আছে, যে সিভিল ডিসোবিডিয়েন্টের কারণ কি কি? তো অনেকে লিখে আসে সল্ট, ওখানে সল্ট ট্যাক্স বলেও একটা অপশান থাকে, তো সবাই দিয়ে আসে সল্ট ট্যাক্স দিয়ে আসে। সল্ট ট্যাক্সকে ব্রেক করে আইন অমান্য শুরু করে, কিন্তু আইন অমান্যের কারণ একটা না, আইন অমান্যের কারণ হচ্ছে যে গান্ধীজি যে 11 পয়েন্ট 11 দফা জারি করেছিল সরকারের কাছে, তো সেটা যখন গ্র্যান্ট না হয়, ঠিক আছে। তো এবার বিষয়টা হচ্ছে যে আমরা দেখতে পাই যে এরপরে যখন আইন অমান্য আন্দোলন শুরু হয়, তারপরে আমরা জানি যে গান্ধীজি কিন্তু অ্যারেস্ট হয়। আর অ্যারেস্ট হওয়ার পর 1931-এর জানুয়ারি মাসে কিন্তু গান্ধীজিকে ছেড়ে দেওয়া হয়। কেন ছেড়ে দেওয়া হয়? কারণ আমরা জানি যে দিল্লি ম্যানিফেস্টো বলে একটা, এর মধ্যে আমরা একটা পাবো, যেটা লর্ড আরউইন এবং ম্যাকডোনাল্ড, যে তৎকালীন পিএম ছিলেন, 29-এ আমাদের লেবার পার্টি আসে, তো সেখানে প্রাইম মিনিস্টার হন হচ্ছে ম্যাকডোনাল্ড। তো এখানে আমরা দেখতে পাই যে একটা ভারতীয়দের ডোমিনিয়ন স্ট্যাটাস দেওয়া বা তার জন্য একটা বৈঠক করা, ঠিক আছে। তো এটা ঠিক হয়, এবং আমরা জানি দীপাবলি ডিক্লারেশন ঘোষণা হয়, যেখানে ভারতীয়দের ডোমিনিয়ন স্ট্যাটাস বা ডোমিনিয়ন স্টেট হিসাবে ঘোষণা করা। তো সেটা হচ্ছে আমাদের দিল্লি ম্যানিফেস্টো হিসাবে আমরা জানি। তো এবার হচ্ছে যেখানে দরকার এই যে রাউন্ড টেবিল কনফারেন্সে, আর যখন 1930-তে সিভিল ডিসোবিডিয়েন্ট পূর্ণ স্বরাজের ডাক দেওয়া হয়েছে, তো এই পরিস্থিতিতে গোল টেবিল বৈঠক যদি অ্যারেঞ্জ করে, তো কংগ্রেস সেখানে উপস্থিত হবে না, সিভিল যেহেতু ডেকেছে আইন অমান্য আন্দোলন। তো তার জন্য কি দরকার? কংগ্রেস পার্টির সাথে একটা মিউচুয়াল করা দরকার। এই মিউচুয়ালের জন্য আমাদের অ্যারেঞ্জ করা হয়, যেটা আমাদের একটি বৈঠক, একটি সভা, একটি সম্মেলন। তো সেই সভা যেটা প্রথম হয়, সেই প্রথম সভাতে, মানে যেটা ফার্স্ট রাউন্ড টেবিল কনফারেন্স, যেখানে বি আর আম্বেদকর একটা দাবি করেছিলেন। বি আর আম্বেদকর কিসের দাবি করেছিলেন? বি আর আম্বেদকর দাবি করেছেন ডিপ্রেস ক্লাস সেপারেট ইলেকটোরেট ফর ডিপ্রেস ক্লাস। কিন্তু পরবর্তীকালে কি হয়? পরবর্তীকালে যখন সেকেন্ড রাউন্ড টেবিল কনফারেন্সে এই যে কংগ্রেস যে যোগদান করেনি ফার্স্টে, কেন করেনি? তার কারণ হচ্ছে কংগ্রেসের ম্যাক্সিমাম বড় বড় লিডার তখন জেলে বন্দী ছিল, এটা ছিল কারণ। তো ওনাকে ছাড়া হয় 31-এ, এবং আমরা জানি যে গান্ধী অরিন প্যাক্ট 5 মার্চ হয়, যেখানে গান্ধীজি অনেক ডিমান্ড রাখে। তো সেগুলোই আমরা পড়বো যে কি কি ডিমান্ড রাখে। এখানে আমাদের আনসার হবে ডি। নেক্সট বলেছে দ্য মহাত্মা গান্ধী অরিন প্যাক্ট সাইন্ড বাই Mahatma Gandhi and the British India Viceroy of India, Lord Irwin, 5th March 1931. The pact signed before the start second roundtable conference. Before Mahatma Gandhi and Irwin pact signed, the Viceroy in 1929 had given a vague offer about the Dominion status. The British officials and leaders were angry at the idea of a pact with Congress, as the declared goal of INC was the end of British Raj from India. Ramsay MacDonald, however, wanted peace with INC and Gandhi to make second roundtable conference a success. তাহলে এগুলো ছিল আমাদের প্রাইম মিনিস্টার বা আমরা ব্রিটিশ গভর্নমেন্ট বা ভাইসরয় বিষয়, যে গান্ধীজিকে রাউন্ড টেবিল বৈঠক বা এই বৈঠকে কংগ্রেসকে জয়েন করা। তো কংগ্রেসের রিপ্রেজেন্টেটিভ হচ্ছে গান্ধীজি, তো সেই জন্য গান্ধীজির কথা বলেছে। তো এখানে গান্ধী আরউইন প্যাক্ট যেটা হয়, তো সেই গান্ধী আরউইন প্যাক্টে কি কি হয়? নাম্বার 1, রিলিজ অফ অল দ্য পলিটিক্যাল প্রিজনার হু আর নট ইনভলভ ইন দ্য ভায়োলেন্স। যে সমস্ত আটক যারা, তারা যারা অ্যাক্টিভ ভায়োলেন্স, যাকে আমরা বলি যে প্রচুর পরিমাণে হিংস্রতার সাথে যুক্ত না, এক্সট্রিম যেটাকে আমরা বলি ভায়োলেন্সের সাথে যুক্ত না, তাদেরকে ছেড়ে দেওয়া। The remission of all the fines which were not yet collected, এবং যে আজে বাজে যে কারণে অন্যায় মতো ফাইন পড়ে গেছে সেগুলো সম্পর্কে একটা বৈধ আইন কিছু আনা বা সেগুলোকে রিলিজ করা, সেগুলোকে ছেড়ে দেওয়া, রিমিশন দেওয়া। The return of all the land which were not yet sold to the third party, যে সমস্ত ল্যান্ডগুলো কেড়ে কেড়ে নেওয়া হয়েছে কিন্তু কোনো থার্ড পার্টির মধ্যে বিক্রি করা হয়নি, সেগুলো ফিরিয়ে দেওয়া। রাইট টু মেক সল্ট ফর পার্সোনাল ইউজ ইন কোস্টাল এরিয়া, নিজস্ব ব্যবহারের জন্য যারা কোস্টাল এরিয়ার আশেপাশে থাকে তারা নিজেদের আইন, নিজস্ব প্রোডাকশন যেটা
সেটাকে ওপেন করা, and lenient treatment to the government servant who were resigned on the call of Mahatma Gandhi. মহাত্মা গান্ধীর ডাকে সিভিল ডিসোবিডিয়েন্ট মুভমেন্টে যারা উইথড্র করে নিয়েছেন সরকারি অফিসিয়াল থেকে, তাদের সসম্মানে ফিরিয়ে দেওয়া যে সমস্ত গভর্নমেন্ট সার্ভেন্ট। দ্য রাইট টু পিসফুল, নন ভায়োলেন্ট, নন এগ্রেসিভ পিকেটিং, মানে এগুলো কিন্তু আমাদের সব 11 পয়েন্টের মধ্যে, এখানে 7টা পয়েন্ট আমি দিয়েছি, আরও ছিল, যেমন ধরো আমাদের যেটা মানি স্টার্লিংয়ের যে রেশিও সেটাকে কমানো যাতে বিজনেসম্যানেদের সুবিধা হয়, ঠিক আছে। তারপরে আমাদের যেটা ভগৎ সিং রাজগুরু সুখদেবের যে ফাঁসি যেটা, সেটাকে আটকে দেওয়া, এক্সট্রিম ভায়োলেন্সের সাথে যারা যুক্ত না তাদেরকে ছেড়ে দেওয়া, তাহলে এগুলো কিন্তু আমাদের কি ছিল, ডিমান্ড ছিল গান্ধীয়ারির প্যাক্টে। নেক্সট এবার যেটা আমরা পড়বো সেটা হচ্ছে এখানে প্রত্যেক দিনের এভরিডে ফ্রি স্পেশাল ক্লাস তোমাদের দেওয়া রয়েছে 10টা থেকে 11টা, 7:30 থেকে 8:30, আর এখানে একটা কোড দেওয়া আছে RAMILA, এটার জন্য তোমরা 10% ডিসকাউন্ট পাবে। Gandhian Pact was signed in the March 1931. The Gandhiji attended the second roundtable conference in London 1931, যেটা স্টার্ট হয়েছিল কবে থেকে, 7 সেপ্টেম্বর থেকে। এই হবে কারেক্ট আনসার, 7 সেপ্টেম্বর থেকে নভেম্বর। নেক্সট এবার যেটা আমরা পড়বো সেকেন্ড রাউন্ড টেবিল কনফারেন্স সম্পর্কে। আমরা জানি যে প্রত্যেকটা রাউন্ড টেবিল কনফারেন্স কতটা ইম্পর্টেন্ট ছিল। ফার্স্ট রাউন্ড টেবিল কনফারেন্স ইম্পর্টেন্ট এই জন্যই যে ফার্স্ট রাউন্ড টেবিল কনফারেন্সে প্রথম আমরা দেখতে পাই যে ডিপ্রেস ক্লাসের যে ইস্যুটা, সেপারেট ইলেক্টোরেট ফর ডিপ্রেস ক্লাস, এটা কিন্তু আমাদের ফার্স্ট রাউন্ড টেবিল। সেকেন্ড রাউন্ড টেবিল কনফারেন্স কেন ইম্পর্টেন্ট? সেকেন্ড রাউন্ড টেবিল কনফারেন্স ইম্পর্টেন্ট তার কারণ হচ্ছে এখানে কংগ্রেস জয়েন করে, ইম্পর্টেন্ট। থার্ড কেন ইম্পর্টেন্ট? থার্ডে আমরা একটা হোয়াইট পেপার ইস্যু করে, যেটাই হবে আমাদের পরবর্তীকালে যে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935, ঠিক আছে। তো এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। তাহলে এখানে সেকেন্ড রাউন্ড টেবিল কনফারেন্সে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের হয়ে কারা কারা ছিল, প্রত্যেকটা নাম কিন্তু ইম্পর্টেন্ট, কারণ তোমাদের কংগ্রেসের হয়ে মহাত্মা গান্ধীর নাম সবসময় যে হেড ছিলেন, মহাত্মা গান্ধীর নাম না দিল আয়াঙ্গারের নাম, রামাস্বামী আয়াঙ্গার, বা দিল মদন মোহন মালব্য, তখন ধরা পড়ে যাবে। তো নেক্সট হচ্ছে তখনই কিন্তু তোমাদের যদি ভুল দিয়ে থাকো যে মহাত্মা গান্ধী ছিল না, যখন মহাত্মা, কারণ ম্যাক্সিমাম আমরা জানি কংগ্রেসের হয়ে কে, গান্ধীজি। তো গান্ধীজির পাশাপাশি আর কে ছিলেন, কারা কারা কংগ্রেস, অনেকে বলে কি সরোজিনী নাইডু কংগ্রেসের হয়ে গেছে, কংগ্রেস ওম্যানদের হয়ে গেছে, না, সরোজিনী নাইডু কিন্তু গেছে ইন্ডিয়ান ওম্যান মহিলাদের প্রধান, মহিলাদের রিপ্রেজেন্টেটিভ হয়ে গেছে। তো কারা কারা গেছেন, কোন কোন প্রিন্সলি স্টেট এখানে জয়েন করেছে কিনা, কারা কারা জয়েন করেছে, এগুলো সব ইম্পর্টেন্ট করতে হবে। নেক্সট এবার যেটা আমরা পড়ব, ইন অগস্ট 1928 অ্যান্ড অল পার্টি কনফারেন্স ওয়াজ অ্যারেঞ্জড ইন। তো এখানে আমরা যে আলোচনাগুলো দেখতে পাচ্ছি, লাহোর, অপশনগুলো দেখতে পাচ্ছি লাহোর, এলাহাবাদ, লখনৌ এবং বম্বে। তো এখানে আমাদের আনসার কি হবে? এখানে আমাদের আনসার হবে লাহোর। তো এখানে আমরা যেটা দেখতে পাবো যে কি হয়েছিল, যে কনফারেন্সটা কোথায় হয়, অল পার্টি কনফারেন্স কেন হয়, কোন পরিস্থিতিতে হয়। তো অল পার্টি কনফারেন্স যেটা আমরা জানি যে অল পার্টি কনফারেন্স হয়, তার পরিস্থিতি হচ্ছে যে ভারতবর্ষে সাইমন কমিশন আসে। তো যখন সাইমন কমিশন আসে তখন সাইমন কমিশনের রেকমেন্ডেশন, সাইমন কমিশন হচ্ছে বাকি ভারতবর্ষে কনস্টিটিউশনাল রিফর্মস। তো যখন ভারতবর্ষে কনস্টিটিউশনাল রিফর্মস বলছে তখন আমাদের কি হবে, সরি এখানে আমাদের আনসার হবে লাহোর না, সরি এটা হবে লখনৌ সেশন, সরি, ঠিক আছে, লখনৌ। তো এখানে যখন আমাদের কি আসে, যখন আমাদের সাইমন কমিশন আসে, কনস্টিটিউশনাল রিফর্ম, কিন্তু সাইমন কমিশনে কোনো রকম ভারতীয় মেম্বার নেই, কোনো ইন্ডিয়ান মেম্বার নেই। তো ভারতীয় মেম্বারদের ছাড়া কিভাবে একটা ভারতের সংবিধান তৈরি হবে, কিন্তু কোনো ভারতীয় নেই, এটা কিভাবে কি করে অ্যাকসেপ্ট করবে ভারতীয়? তো ভারতীয়রা বিদ্রোহ যায়, সাইমন কমিশনকে সবাই বয়কট করে। তো সাইমন কমিশনকে যখন বয়কট করা শুরু করে, এবার বিষয়টা হচ্ছে তখন আমাদের সেক্রেটারি অফ স্টেট লর্ড বিরকেনহেড
আমাদের কাছে একটা চ্যালেঞ্জ ছুড়ে দেয়। যে চ্যালেঞ্জটা হলো যে ভারতীয়রা তাদের সংবিধান তৈরির জন্য প্রস্তুত না বা তারা যোগ্য না। এখানে অ্যাকচুয়াল ব্যাপারটা কি? অ্যাকচুয়াল ব্যাপার কিছু না, যে আমাদের যে সময় আসে এই 1928 এবং তার 29-এ হচ্ছে আমাদের কি, 29-এ হচ্ছে আমাদের ইলেকশন। আমরা জানি লেবার পার্টি আসে, তো সেখানে তারা ব্রিটিশ গভর্নমেন্ট থেকে প্রেস করতে এসেছে ইন্ডিয়ানদের কনস্টিটিউশনাল রিফর্ম বলে। কিন্তু এসে এখানে দেখলেন কি পরিস্থিতি আছে এই প্রকার যে সাইমন কমিশনকে সবাই বয়কট করেছে। তো সেখানে উনি ইন্ডিয়ানদের সাপোর্টার, ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্টের সাপোর্টার কিন্তু লেবার পার্টি ছিল। আমরা যত রকম ভারতের স্বাধীনতা থেকে শুরু করে যত রকম 1935 এগুলো সবই কিন্তু আমাদের কার সময়? এগুলো হচ্ছে আমাদের এই লেবার পার্টির টাইম, ঠিক আছে? তো এখানে হচ্ছে যখন চ্যালেঞ্জ ছুড়ে দেয় তখন সেই চ্যালেঞ্জটা তো দেখাতে হবে যে ভারতীয়রা কতটা যোগ্য। তো সেই হিসাবে কংগ্রেস এই দায়িত্ব। তো সেই কংগ্রেস কি করলো, একটা সারা ভারত জুড়ে একটা অল পার্টি কনফারেন্স রাখলো, সমস্ত পার্টির দল এখানে আসবে। তো সেখানে হেড ছিলেন এম এ আনসার, তারই হচ্ছে সাব কমিটি হচ্ছে নেহেরু কমিটি, নেহেরু কমিশন, যেখানে চেয়ারম্যান প্রেসিডেন্ট হচ্ছে মতিলাল নেহেরু, চেয়ারম্যান হচ্ছে জওয়াহরলাল নেহেরু। অল পার্টি কনফারেন্সে কারা কারা ইনক্লুড ছিল এটা খুব ইম্পর্টেন্ট, যেমন ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস, অল ইন্ডিয়া হিন্দু মহাসভা, অল ইন্ডিয়া মুসলিম লীগ, অল ইন্ডিয়া কনফারেন্স অফ ইন্ডিয়ান খ্রিস্টান, অল ইন্ডিয়া স্টেট পিপল কনফারেন্স এবং সেন্ট্রাল খিলাফত কমিটি। সবকটা ইম্পর্টেন্ট। সেন্ট্রাল, বিশেষ করে সেন্ট্রাল খিলাফত কমিটি, অল ইন্ডিয়া স্টেট পিপলস কনফারেন্স, এটা ছিল আমাদের প্রিন্সলি স্টেটকে নিয়ে। প্রিন্সলি স্টেটের সাথে আমাদের দেশীয় লিডাররা, কংগ্রেস, এদের সাথে একটা মিউচুয়াল, ঠিক আছে? এবার হচ্ছে ইট ওয়াজ চেয়ার্ড বাই পন্ডিত মতিলাল নেহেরু, এই মাত্র বললাম। In its meeting 28 August 1928 to 31st, the all party conference recommended dominion status. এই ডোমিনিয়ন স্ট্যাটাস থেকে এবার কি ঠিক হয়েছিল কংগ্রেসের মধ্যে? আমরা জানি যে ডোমিনিয়ন স্ট্যাটাস নিয়ে আবার দু রকম মতবাদ দেখা যায়। একজন সাপোর্ট করছে ডোমিনিয়ন স্ট্যাটাস আর আরেক পক্ষ সাপোর্ট করছে কমপ্লিট ইন্ডিপেন্ডেন্স। তাহলে যখন ডোমিনিয়ন স্ট্যাটাস এলো, তাহলে এই ডোমিনিয়ন স্ট্যাটাসকে দিয়ে আমরা দেখতে পেলাম যে কংগ্রেসের মধ্যে আবার আরেক পক্ষ এলো। তো এবার কংগ্রেসের মধ্যে ঠিক হলো যে যদি ব্রিটিশ গভর্নমেন্ট এই রিপোর্টকে অ্যাকসেপ্ট না করে, যদি করে তাহলে ঠিক আছে, যদি না করে তাহলে নেক্সট পদক্ষেপ কি? কমপ্লিট ইন্ডিপেন্ডেন্স, টোটাল ইন্ডিপেন্ডেন্স। তাহলে এটা হচ্ছে আমাদের কিন্তু বিষয় ছিল। নেক্সট যেটা আমরা দেখব যে which one has not correctly matched। তাহলে এখানে আমাদের কি আনসার হবে? এখানে আমাদের প্রত্যেকটাই তো কারেক্ট আনসার আছে। কেশরীয় কারেক্ট আছে, ভয়েস অফ ইন্ডিয়া কারেক্ট আছে, বেঙ্গলিও কারেক্ট আছে। কোনটা হবে তাহলে? হবে আমাদের ইন্ডিয়ান মিরর, জি.কে. গোখেল, ঠিক আছে? ইন্ডিয়ান মিরর হচ্ছে আমাদের দেবেন্দ্রনাথ টেগর, ঠিক আছে, এবং আমাদের কেশবচন্দ্র সেন। নেক্সট হচ্ছে আমরা দেখব দেবেন্দ্রনাথ টেগর স্টার্টেড দ্য ইন্ডিয়ান মিরর নিউজ পেপার ইন আর্লি 1862-তে। দ্য নিউজ পেপার ওয়াজ পাবলিশড ইন ইংলিশ। তাহলে ইন্ডিয়ান মিরর কি ধরনের পেপার ছিল? ইংলিশ পেপার। তো হি হেল্প ফাউন্ড দ্য ব্রাহ্ম রিলিজিয়ান। আমরা সবাই জানি দেবেন্দ্রনাথ টেগরের কৃতিত্ব অনস্বীকার্য। হি ওয়াজ আ রিলিজিয়াস রিফর্মার অ্যান্ড হিন্দু ফিলোসফার ছিলেন। He was moved significantly by the death of the grandmother. After her death, he began to think more deeply about life. He formed তত্ত্ববোধিনী সভা and merged it with the তত্ত্ববোধিনী সভা। দেশীয় যেটা আমরা জানি তৎকালীন সময় ম্যাকলে মিনিট যখন আসে, তৎকালীন সময় আমরা দেখতে পাই যে ম্যাকলে মিনিট আমরা বলি, তো ম্যাকলে মিনিটে হচ্ছে 1835। তো সেই সময় যখন ইংলিশ এডুকেশনকে কম্পালসারি করার জন্য গভর্নমেন্টটা দেবো, তো সেই পরিস্থিতিতে কিন্তু আমাদের তৈরি হয় কিন্তু তত্ত্ববোধিনী সভা, ঠিক আছে? আর এই তত্ত্ববোধিনী সভাকে পরবর্তীকালে মার্চ করে দেয় ব্রাহ্ম সভার সাথে। নেক্সট হচ্ছে যেটা আমরা পড়বো, হু স্টার্টেড দ্য পাবলিকেশন মিরাট-উল আকবর। তো মিরাট-উল আকবরের কে স্টার্ট করে? রাজা রামমোহন রায়। মিরাট-উল আকবর
was a Persian language journal founded. তাহলে এটা কি ধরনের কি ল্যাঙ্গুয়েজে? এটা হচ্ছে পার্সিয়ান ল্যাঙ্গুয়েজে। and edited by Raja Rammohn Roy. The newspaper was first published on 1822 12 এপ্রিল। It was published on a weekly basis Friday. মিরাতুল আকবর শুক্রবার বের হয়, উইকলি সাপ্তাহিক পত্রিকা। তাহলে এটা আমাদের ভালো করে কিন্তু পড়তে হবে। তো দেখো এখানে আমরা যতগুলো আজকে পড়লাম টোটাল, আমরা 6টা প্রশ্ন উত্তর কিন্তু আলোচনা করলাম, যে প্রত্যেকটা 6টা প্রশ্ন কিন্তু আমাদের পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, তোমরা ভালো করে পড়ো, আর যেখানে কোনো সমস্যা হবে সেটা কিন্তু আমাকে অবশ্যই জানিও। ঠিক আছে, তো আজকের জন্য আমরা ক্লাস এখানেই কমপ্লিট করলাম। আর তোমাদের প্রত্যেককে বলা হচ্ছে যে দেখো আনএকাডেমি আমরা যে স্পেশালি প্রতিদিন আমরা ফ্রি ক্লাস প্রোভাইড করি আমরা প্রত্যেকে, তো এখানে কিন্তু তোমরা কি পাবে, এখান থেকে কিন্তু তোমরা প্রত্যেক দিন স্পেশাল ক্লাস পাবে, প্রত্যেক দিন স্পেশাল ফ্রি ক্লাস। এটা তোমাদের প্লে স্টোরে যেতে হবে, প্লে স্টোরে গিয়ে কিন্তু তোমরা এনরোল করবে, তোমরা কিন্তু ডাউনলোড করবে আনএকাডেমি লার্নিং অ্যাপ। এবং তারপরে যেটা আমরা বলবো যে ক্লাসের যে ক্লাসটা হয় স্পেশাল ক্লাসে দেখবে, ফ্রি ক্লাস দেখবে, দেখে তোমাদের অবশ্যই ভালো লাগবে। এইভাবেই কিন্তু আমাদের আনএকাডেমিতে কিন্তু কোয়ালিটি মেনটেন করা হয়, এবং প্রত্যেকটা পিডিএফ কিন্তু তোমাদের পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট হবে। তোমরা প্রত্যেকে স্পেশাল ক্লাস জয়েন করো, ভালো লাগলে অবশ্যই কিন্তু ক্লাসে জয়েন করো। আর প্রত্যেকটা ক্লাস যদি আমার ভালো লাগে তাহলে যখন তোমরা ক্লাসে জয়েন করবে তখন এই কোডটা ইউজ করতে পারো, এর জন্য তোমরা কিন্তু 10% ডিসকাউন্ট পাবে। থ্যাংক ইউ।